সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিংয়ের নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখিয়ে আদায় করছে অর্থ। নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে 11টি ফ্লাইটে গেলেন প্রায় 4,500 জন। দিনে রাতের অনেক সবসময় মশা, মানে বসে থাকা যায় না এক জায়গাতে। দিনের বেলাতেও আমাদের হয় কয়েল জ্বালিয়ে, নাহলে মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়তে বসতে হয়। এত যে মশার অত্যাচার, তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে হোক আর কর্পোরেশনের পক্ষ থেকে হোক, এদের কোনো ওষুধপাতি কোনো কিছু ব্যবহার হয় না। কোটি কোটি টাকা খরচ করেও ফলাফল শূন্য। উল্টো বেড়েছে উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজশাহীবাসী। লার্ভা ধ্বংসে নতুন ওষুধ কেনার কথা জানায় সিটি কর্পোরেশন। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আস্থা সংকটে দেশের পুঁজিবাজার। গেল 2 মাসে ডিএসি মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। সংস্কারে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই সমাধান খোঁজার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময় এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সূচক। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে, যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক্স সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি। তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা। আর যদি কেউ কইব তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দেখছেন, পরশু দিন আবার দেখতে লয়ে যাব লোক। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলেই, মানে মাল থাকলেই আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি, আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে, অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে, মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যানগুলো গাড়িগুলো যদি নিয়ন্ত্রণ না করে, আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা দিতেছে, কেউ 20 টাকা দিতেছে, বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা।
সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম না হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝে দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়। তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও ফলাফল শূন্য। উল্টো উপদ্রব বেড়েছে রাজশাহী বিভাগের সব পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায়। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের অভিযোগ, মশার ওষুধ ছিটানো হলেও কাজে আসছে না। পাশাপাশি পরিষ্কার করা হয় না ড্রেন ও নর্দমা। তবে নতুন ধরনের ওষুধ প্রয়োগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাত দিন মশার যন্ত্রণা, তাই ভর দুপুরেও কয়েল জ্বালিয়ে পড়ছে শিক্ষার্থীরা। বগুড়া পৌরসভায় মশক নিধনের জন্য রয়েছে 25টি ফগার মেশিন ও 26টি হ্যান্ড স্প্রে মেশিন। প্রতি বছর এ খাতে বরাদ্দ 40 লাখ টাকা। তবে পৌর এলাকায় মশামুক্ত করতে এই সরঞ্জাম অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা। দিনের বেলাতেও আমাদের হয় কয়েল জ্বালিয়ে, নাহলে মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়তে বসতে হয়। দুপুরে ঘুমাতে গেলেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকতো তাহলে মশাটা হয়তো কমতো। 21টা ওয়ার্ডে আমরা ফগার মেশিনের সাহায্যে মসকিটো সাইট দিয়ে আমরা স্প্রে করছি। নওগাঁ পৌরসভায় মশক নিধনে বার্ষিক বরাদ্দ প্রায় 30 লাখ টাকা। পৌরবাসীর অভিযোগ, বেশিরভাগ এলাকাতেই নেই এ কার্যক্রম। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। পৌরসভা যে মশা নিধনের জন্য যে প্রয়োজন সেটা পদক্ষেপ একেবারেই নেয় না। বিভাগীয় শহর রাজশাহীতে পরিস্থিতি আরও ভয়াবহ। গত 3 বছরে মশক নিধনে সিটি কর্তৃপক্ষ ব্যয় করেছে 1,20 লাখ টাকা। তবে এর কোনো সুফলই পাচ্ছে না নগরবাসী। অপরিচ্ছন্ন মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ড্রেন টেন সব ভরে গেছে, তার জন্য মশার উৎপাদন বেশি বেড়ে গেছে। দিনে রাতের অনেক সবসময় মশা, মানে বসে থাকা যায় না এক জায়গাতে। এত যে মশার অত্যাচার, তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে হোক আর কর্পোরেশনের পক্ষ থেকে হোক এদের কোনো ওষুধপাতি কোনো কিছু ব্যবহার হয় না। তবে সিটি কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে কেনা হচ্ছে নতুন ওষুধ। সপ্তাহে একদিন করে গোটা ড্রেনগুলো স্প্রে করি। তারপরে মানুষকে সচেতন করি যে আপনারা বাসার ময়লা বা অন্য জিনিস ড্রেনের মধ্যে ফেলবেন না। এবং আমাদের অলরেডি ড্রেন পরিষ্কারের কাজ চলছে, আপনার এক্সকাভেটর এবং ম্যানুয়ালি করা হচ্ছে মূল ড্রেনগুলো, যাতে পানির প্রবাহ ঠিক থাকে। তো আমরা আশা করছি হয়তো খুব দ্রুতই মানুষকে এই বিষয়ে যতটুকু সম্ভব রিলিফ দিতে পারব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সিটি ও পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং বাড়ানোর দাবি বাসিন্দাদের। সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে। পদ্মা মেঘনায় মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। চলছে নৌকা ও জাল মেরামতের কাজ। রাজনৈতিক পট পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে রদবদল ও নানা সুপারিশের পরও আস্থার সংকটে পুঁজিবাজার। চলতি মাসের প্রথম 16 কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে 294 পয়েন্ট। পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও সুপারিশে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই খুঁজতে হবে সমাধান। ফরাদুর রহমানের রিপোর্ট। আশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে রদবদল সহ বাজার সংস্কারে গঠিত হয় টাস্কফোর্স। তবুও ঠিক হয়নি বাজার। গেল 2 মাস ধরে চলছে ধারাবাহিক পতন। প্রধান পুঁজিবাজার ডিএসই গেল 2 মাসে মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। এ সময়ে প্রধান সূচক পড়েছে 294 পয়েন্ট। আর চলতি মাসের প্রথম 16 কার্যদিবসে মূলধন কমেছে প্রায় 10,000 কোটি টাকা। লেনদেন ছিল মাত্র 300 কোটি টাকার ঘরে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করতে সরকারের কোনো উদ্যোগ নেই, যার প্রভাব পড়ছে বাজারে। বাজার পজিটিভনেসের জন্য যে দৃশ্যমান তৎপরতা, সেই জিনিসটা না দেখতে পেয়ে চরমভাবে এক ধরনের আপনার হলো আস্থাহীনতা তৈরি হয়েছে। মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে একটা কর্মপন্থা, রোডম্যাপ বলি বা আমরা যেটাই বলি, বা অ্যাকশন, এক্সিকিউশন, সেগুলি অনুপস্থিত। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক ফারুক আহমেদ সিদ্দিকী বলছেন, অর্থনীতির সামগ্রিক টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়ছে পুঁজিবাজারে। রিফর্মস করে দীর্ঘ 8 মাস সময় নষ্ট হয়েছে। এটা মনে করছি না যে বাজারে একটা বিরাট ধরনের সংস্কার দরকার।
বা একটা টাস্কফোর্স একটা বিরাট রেকমেন্ডেশন নিয়ে আসবে, যেটা ইমপ্লয়মেন্ট করলে বাজারের অবস্থা ভালো হয়ে যাবে, এরকম পরিস্থিতি আমার মনে হয় নাই। বাজারের যে আইন কানুন আছে, যে নিয়মকরণ আছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এটাতে এতদিন চলে এসছে। বাজার সংশ্লিষ্ট সবার মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ যাত্রার প্রথম দিনে প্রায় ৪,৫০০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রথম দিন ১১টি ফ্লাইটে করে সৌদি পৌঁছান তারা। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি পবিত্র হজ পালনকারী যাত্রীরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 414 জন হজযাত্রী নিয়ে বিজি 3501 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা এবং হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিচালকও। প্রথম দিন 11টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন মোট 4,518 জন হজযাত্রী। এর মধ্যে 3,702 জন নামেন পবিত্র মক্কায় এবং 826 জন মদিনায়। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করবেন মোট 87,100 জন। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ 5 জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ড্রেজিংয়ের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশাল আকৃতির 2000 পাইপ এবং 8 কন্টেইনার যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। শত কোটি টাকার মূল্যের এসব পাইপ এবং ফিটিংস সামগ্রী 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আবার আইনি জটিলতায় নিলামেও তুলতে পারছে না কাস্টম কর্তৃপক্ষ। 3000 মেট্রিক টন ওজনের এসব পণ্য রাখা নিয়ে দেখা দিয়েছে স্থান সংকট। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ড্রেজিং কাজে ব্যবহারের জন্য 2019 সালের 9 ডিসেম্বর 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনভেন্টরি করে নিলাম প্রক্রিয়ায় সরাসরি তুলে দিতে পারি, এই পাইপগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারতেছি না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণপূর্বক তারপর আমরা নিলামে তুলব। এই অবস্থায় গত 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা বিশাল আকৃতির এইসব পাইপের এখন স্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে। অথচ 2020 সালে নিলামে বিক্রি করতে এসব পাইপ বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্যভর্তি কন্টেনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুটি সংস্থাকেই। এগুলো থাকার কারণে আসলে আমরা অন্যান্য মালামাল রাখা যাচ্ছিল না। চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না এবং আমরা রেভিনিউ জেনারেট হচ্ছিল না। এই সকল কারণে এখন আমরা এগুলা যেহেতু কাস্টমসকে এখন দিয়ে দিচ্ছি, আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা খালি হবে এবং এই জায়গায় আমরা অন্যান্য মালামাল রাখতে পারব। চট্টগ্রাম বন্দর আর্থিকভাবে লাভবান হবে। চীনে প্রস্তুতকৃত এসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। এই অবস্থায় নিলামে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রুটি সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে একাধিকবার চেষ্টা করেও এ নিয়ে আমদানিকারক কিংবা C&F এজেন্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বন্দর আমাদেরকে আরএল পাঠিয়েছে এবং এগুলি নিলাম প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। কিন্তু যেহেতু আইপিটা একটা সার্টেন প্রতিষ্ঠানের নামে, এই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেটা নিলামের প্রক্রিয়ায় যাব। 2700 মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল 80,50 লাখ টাকা। এছাড়া 8 কন্টেনার বোঝাই 83 মেট্রিক টন ওজনের অন্যান্য পণ্যের দাম 3,70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে। সত্যিকার অর্থে বিদেশ থেকে আমদানি করা বিশাল সাইজের এইসব পাইপ এখন চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। আইনি জটিলতা যেমন নিলামে তোলা যাচ্ছে না,
ঠিক তেমনি স্থান সংকটের কারণে রাখা যাচ্ছে না বন্দর কিংবা কাস্টমসের নিলাম শেডে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চেয়েও পাচ্ছে না মোবাইল অপারেটর বাংলালিংক। ব্রডব্যান্ড সেবাদাতাদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে ব্রডব্যান্ড সেবার লাইসেন্স থাকবে আইএসপিদের হাতেই, তবে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে আইএসপির সঙ্গে পার্টনারশিপ করতে পারবে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। অনলাইনে কেনাকাটা, ফ্রিল্যান্সিং সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটি গ্রাহক, যার মধ্যে মোবাইল গ্রাহকই 11.5 কোটির বেশি। তবে দৈনিক চাহিদা 6800 জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। আইএসপিএবির তথ্য বলছে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাজার 6 থেকে 7,000 কোটি টাকার। এই বাজারে প্রবেশ করতে চায় মোবাইল অপারেটর বাংলালিংক। সম্প্রতি বিটিআরসির কাছে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চায় তারা, যদিও আইএসপি লাইসেন্সিং নীতিমালায় মোবাইল অপারেটরদের জন্য ব্রডব্যান্ড সেবার লাইসেন্স গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলালিংক। মোবাইল অপারেটরদেরও আইএসপি লাইসেন্স থাকলে ভালো হয়। আইএসপিও দিলাম, আমরা নিজেদের আইজিডব্লিউ থাকলো, নিজেদের আইসিএক্স থাকলো, সব মিলে যদি আমরা সবকিছু করতে পারি, অফকোর্স আমাদের কস্টটাও কমবে এবং কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু আরো বাড়বে। এর আগে 2024 সালে সেলুলার মোবাইল সার্ভিস গাইডলাইনে তার ছাড়াই ওয়াইফাই সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয় মোবাইল অপারেটরদের। শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে মোবাইল অপারেটরদের আইএসপি লাইসেন্স না দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে ব্রডব্যান্ড সেবাদাতারা। মোবাইল অপারেটর যারা, তারা কিন্তু অলমোস্ট 95% হলো বিদেশি উদ্যোক্তা। এখন আমরা বিদেশিদের কাছে ইন্টারনেট সেবাটা তাদের কাছে তুলে দিব কিনা, এটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময়। সারা দেশে সেবা দেওয়া প্রায় 3000 ব্রডব্যান্ড উদ্যোক্তার আপত্তি আমলে নিয়েছে বিটিআরসি। ফিক্সড অ্যান্ড মোবাইল উইল রিমেইন সেপারেট। হাউএভার, বিজনেস টু বিজনেস যদি কথা হয়, বিজনেস যদি মনে করে যে তাদের দুইজনেরই স্বার্থ রক্ষা হচ্ছে, এসএলের মাধ্যমে হতেই পারে। বর্তমানে 3,86,00,000 গ্রাহককে মোবাইল সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে নওগাঁয় 31টি এনজিও গ্রাহকের প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। উচ্চ মুনাফার আশ্বাসে এসব এনজিও আমানত গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করেছিল। টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা এখন ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে, বারবার অভিযোগ পাওয়ার পরও এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করার দায় প্রশাসন এড়াতে পারে না। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা, আর সেই টাকা ফেরতের দাবিতে সভা সমাবেশ করে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। গত 6 মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে 26টি আর্থিক প্রতিষ্ঠান, আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও 5টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। এরপর টাকা উদ্ধারে মাঠে নামেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে 5 লাখ, 10 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খামু? ভাবছি তুমি এলা দুপাশে খামু। মাসে পর মাস ঘোরাতে এখনো বলে যে সামনের সপ্তাহে আসলে দেয় নাই কর। ইউজারিদের আমার মায়েরটা দিতে চাচ্ছে যে 12 তারিখে টাকা লিব। 12 তারিখে গেছি, যা করছে কি, আপা আপনি যান, আমরা টাকা জোগাড় করে আপনি ফোন দিবনি। এই দুর্নীতিবাজ অফিস, ওরা তদন্ত করার নাম আসে খালি সাদা খাম নিয়ে যায়, আর এই জন্য গ্রাহকেরা খপ্পর বেশি পড়েছে। এটা পুনরাবৃত্তির সামনে যেন না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বিষয়ে প্রশাসনের একটা অতি জরুরি পদক্ষেপ দরকার। বিশেষত কোঅপারেটিভ যারা লাইসেন্স দেয়, তাদের তো দেখা দরকার যে কোনটা কালো তালিকাভুক্ত, কোনটা কি করছে। সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয়েছে যে আপনি পেনশনের মতো একটা জীবনযাপন করবেন, আপনি 10 লাখ টাকা রাখেন, মাসে 20,000 টাকা পাবেন। এই তাদেরকে চেক দিচ্ছে, কি কাগজ দিচ্ছে, এরা কোনো তদারকি করে না। আমি তো মনে করি জেলা প্রশাসক এই দায় এড়াতে পারেন না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে প্রতারকদের গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা।
তাদের সম্পর্কে তথ্য ডেটাবেজ আমরা সংগ্রহ করছি এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতারকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে, তবে তা ভিত্তিহীন বলছেন কর্মকর্তারা। কারো সাথে আতাত করে অন্যদেরকে আমানত নেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা একেবারেই আমি বলবো মিথ্যা অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁয় এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নেওয়া ৭০ এবং সমবায় ও সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রায় ৪,০০০ আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। এতে ফসল আবাদে চরম বিপাকে পড়েছেন কৃষক। তবে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ধানের মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় কৃষককে। বেশিরভাগ এলাকায় বিদ্যুতের তার টেনে চালানো হয় গভীর অগভীর নলকূপ। সম্প্রতি জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। এলাকাবাসী বলছেন কখনো কখনো গভীর নলকূপের পাহারাদারদের মারধরও করা হচ্ছে। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। চাঁদা দিলেই মিলছে মিটার, আর ট্রান্সফরমারের জন্য নতুন আবেদন করতে হচ্ছে কৃষককে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অভিযোগ উঠেছে প্রশাসনের নির্বিকার অবস্থানেরও। আমাদের কে আসে ধাক্কা দেয় এবং টাকা টুকা চাঁদা দেয়, চিঠি দেয়। 16 জন লোকলে সখন থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছি, খুব কষ্টের মধ্যে আছি। আমার ডেনম্যানের হাতে কাগজ ধরে দেয়, তখন সে কাগজটা নিয়ে আমাকে সকালবেলা বলে যে কিছু টাকা দিতে হবে। মিটার খুলে লে যায়, টাকা নিচ্ছে 20,000 15,000 করে টাকা নিচ্ছে। কৃষকদের এবং দ্বীপ মালিকদের জিম্মি করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রশাসনের উচিত এই সময় একটা সহযোগিতা করা এবং এদেরকে ধরে একটা সুরাহা করা। চুরি প্রতিরোধে সমন্বিত প্রতিরোধের পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে আমি মনে করি। আমরা গ্রাহক পর্যায়ে প্রতিনিয়ত উঠান বৈঠক সমাবেশের মাধ্যমে গ্রাহকদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। মিটার এবং ট্রান্সফরমার চুরি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের অ্যারেস্ট করা এবং মালামাল উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত 9 মাসে জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপ থেকে 161টি ট্রান্সফরমার ও 71টি মিটার চুরি হয়েছে। আর 2022 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় 496টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সকালের সময় আরও থাকছে। আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের। গোয়েন্দা তথ্যের দাবি ইসলামাবাদের। সেনাবাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা মোদির। জাটকা সংরক্ষণের জন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার ওপর 2 মাসের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ মধ্যরাতে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে অলস পড়ে থাকা নৌকা ও জাল মেরামত করেছেন তারা। বেকারত্বের কষ্ট কাটিয়ে আবারও পরিবারের মুখে হাসি ফোটাতে চান জেলেরা। এবারে জাটকা সংরক্ষণ অন্য বছরের চেয়ে সফল দাবি মৎস্য বিজ্ঞানীদের। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া ছিলাম, এই 80 কেজি 70 কেজি চাল দেয়, কি চাল কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি। এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে আমরা নদীতে নাম মাছ থাকে, তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তিলা চায় এই নদীতে 2 মাস নামি নেই। এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে, অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে। ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন 6.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন
মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় 1.5 লক্ষ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নওগাঁর হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা কমে 1100 টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে মাঠে যে পরিমাণ ধান কাটামারা শুরু হয়েছে তাতে এলাকার যারা চাষি তারা কিন্তু এই ধান বিক্রির জন্য হাটে তুলছেন এবং চলতি সপ্তাহে আমরা দেখেছি যে সব ধরনের ধানের যোগান কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে উঠছে এবং নতুন ধান তোলার পর তারা কিন্তু বিভিন্ন সংসারে ধার দেনা প্রয়োজনের জন্য এই ধানগুলো বিক্রি করতে নিয়ে আসেন। এই অবস্থায় গত এক সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক দরটি ছিল 1400 টাকা প্রতিমন কাটারি নাজির জিরা, সেই ধান কিন্তু আবার হঠাৎ 1100 টাকা বা 1120 টাকায় নামানো হয়েছে। এরকম একটি দর পতনে চাষিরা হতাশ প্রকাশ করছেন এবং এবার তাদের উৎপাদন খরচের সঙ্গে কোনোভাবেই তারা কিন্তু এটা মিলাতে পারছেন না, কারণ একদিকে খরচ বেড়েছে, অন্যদিকে গেল এক সপ্তাহের ব্যবধানে এরকম দর পতন। চাষিদের দিক থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে বাজারে যখনই ধানের যোগান বেড়ে যায় বা যে পরিমাণ তাদের প্রত্যাশা থাকে, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে নিয়ে সেটা কিন্তু দর কমিয়ে দেন। এতে করে প্রকৃত মুনাফাটা ব্যবসায়ীদের পকেটে যায়, চাষিরা অনেকটাই কিন্তু বঞ্চিত হন। এবং এই বাজার ব্যবস্থায় ইতিমধ্যে মৌসুমের প্রথমে ধান কেনা বেচা শুরু হয়েছে, আগামীতে আরো পর্যাপ্ত যোগান বাড়বে, সেই বাড়তি যোগানের যে মুনাফা পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে এবং ব্যবসায়ীদের দিক থেকে এই বাজারের এক ধরনের সিন্ডিকেটের অভিযোগ তুলছেন কৃষকরা এবং এটা সরকারিভাবে আসলে দেখার তারা দাবি করছেন। যদিও সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে 24শে এপ্রিল থেকে এবং সরকারের যে দর বেঁধে দেওয়া হয়েছে এবার 36 টাকা কেজি, অর্থাৎ 1440 টাকা প্রতি মণ ধান সরকারিভাবে কিনবে, কিন্তু বাজারে এর বাজার ব্যবস্থায় কিন্তু 1100 টাকা যে দর দেওয়া হচ্ছে তাতে কিন্তু সরকারের দরের চেয়েও ব্যাপক 200 থেকে 250 বা 300 টাকা পর্যন্ত কমে যাওয়ার কারণে চাষিরা আসলে এই বাজার ব্যবস্থাকে দুষছেন যে বাজারে বরাবরই যেটা হয়ে থাকে মৌসুমের প্রথমেই এক ধরনের সিন্ডিকেট বা নিয়ন্ত্রণ করে এই দরটি তারা কাঙ্ক্ষিত দর চাষিদের কাছ থেকে বঞ্চিত করে থাকেন এবং পুরো মুনাফাটা ব্যবসায়ীদের দখলে নিয়ে নেয়। এবার জেলায় কৃষি বিভাগ বলছে প্রায় 12 লাখ মেট্রিক টন তারা ধান পাওয়ার আশা করছেন এবং মাঠ পর্যায়ে ইতিমধ্যে ধান পেকে যাওয়া ধানগুলো কিন্তু ওটা শুরু হয়েছে এবং কৃষক পর্যায়ে প্রকৃত বাজার ব্যবস্থা নিশ্চিত না হলে তারা কিন্তু যে পরিমাণ খরচ করে থাকেন তা কিন্তু হতাশায় ভোগেন। এবং এবার যেহেতু ধানের ফলনের দিকটা অনেকটাই ভালো রয়েছে এবং আবহাওয়া অনেকটা এই মুহূর্তে অনুকূলে থাকার কারণে চাষিরা বলছেন যে ধানগুলো আর্দ্রতা নিয়ে বাজারে তোলার দরকার, অনেকটা ভালো আবহাওয়ার কারণে সেটাও পাচ্ছেন, কিন্তু হঠাৎ এরকম একটি বাজারে তাদের ছন্দ পতন অনেকটাই হতাশা ফেলে দিয়েছে এবং এই বাজার ব্যবস্থাটা মোটেও তারা আশা করছেন। এবং এক্ষেত্রে এই সকালে যারা ধান কেনা বেচার জন্য হাটে তুলে থাকেন, সরকারের কোনো নজরদারি শাখা না থাকার কারণেই কিন্তু এই ধরনের বাজার পুরোটাই ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত মুনাফাটা ব্যবসায়ীরা না পেয়ে পুরোটা চাষিরা না পেয়ে ব্যবসায়ীদের দখলে চলে যায়। জেলা কৃষি বিভাগের দিক থেকে জানানো হয়েছে এবার প্রায় 1,93,000 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে, যেখান থেকে 8,50,000 মেট্রিক টন চাল পাওয়ার তারা একটা স্বপ্ন দেখছেন। সব মিলে ইতিমধ্যে জমজমাট একটা ধানের বাজার শুরু হয়েছে এবং আগামীতে কিন্তু আর ব্যাপক পরিসরে ধান বাজারে উঠবে এবং সেই ধানের যেন কাঙ্ক্ষিত মূল্য নিশ্চিত করা হয়, এই দাবিটাই কিন্তু কৃষি বিভাগ এবং চাষিদের দিক থেকেও করা হচ্ছে। এই ছিল নওগাঁর মহাদেবপুরে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। মুন্সিগঞ্জে মাটির নিচে পাওয়া 200 কেজি ওজনের মর্টার শেল ডিসপোজালের সময় বিকট শব্দে বিস্ফোরণে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। গজারিয়ায় মেঘনা তীরের আড়ালিয়া গ্রামে মঙ্গলবার রাত 8টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় একটি গাড়ি ভাঙচুর সহ 4 পুলিশ সদস্যকে মারধর করে ওয়াকিটকি কেড়ে নেয় অভিযোগ উঠে গ্রামবাসীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের বিকট শব্দে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মারা গেছে 3টি গবাদি পশু। সোমবার আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে গড়ে উঠছে দেশের অন্যতম বেসরকারি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে 70%। এখন চলছে রাস্তা সহ অবকাঠামো ও ভূমি উন্নয়ন কাজ। সড়ক, রেল ও নৌ যোগাযোগের সুবিধা থাকায় এই ইকোনমিক জোনে 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পায়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট ও ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পাড়ে গড়ে উঠছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 1। যমুনার তীরে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 1041 একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি। পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির 60% কারখানার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। বাকি জমিতে খেলার মাঠ, লেক, বনায়ন, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, সোলার প্যানেল পার্ক সহ নানা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে 400 প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। গ্যাস, বিদ্যুৎ, পানির সুবিধার পাশাপাশি সড়ক, রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য সরবরাহের সুবিধা থাকায় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ইতিমধ্যে এখানে দেশি বিদেশি অনেক শিল্প উদ্যোক্তা পরিদর্শন করে কারখানা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ডেভেলপ হয়েছে। রেল, ওয়াটার, রোড, সব কানেক্টিভিটি অনেকটা এখানে পজিটিভ সাইড আছে। দিস আর অল ভেরি অ্যাট্রাকটিভ ইউটিলিটিস আর কি। আর আপনি রোডটা করা আছে, এটা জোন 1 পুরো শূন্য মতন ডেভেলপ করা আছে। ওনারা বললেন যে ফ্যাক্টরি এখনই আপনারা কনস্ট্রাকশন শুরু করতে পারবেন। সো ইটস অল রেডি ফর ইনভেস্টিং অ্যান্ড কনস্ট্রাকশন। যারা ইকোনমিক জোনের দায়িত্বে আছেন, এরা যদি আন্তরিকভাবে কাজগুলি সমাপ্ত করতে পারে, তাহলে এখানে 5 লক্ষ মানুষের বেকারত্বের সমাধান হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখন পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 70% হলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রতিটি প্লট প্রস্তুত বলে জানান অর্থনৈতিক অঞ্চলের পরিচালক। আমরা একটি ট্রেন গ্রুপ তৈরি করেছি যে আপনার বিনিয়োগ একেবারে নিরাপদ রাখার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একদম বন্ড লাইসেন্স পর্যন্ত সবই আমরা ইন হাউসে আপনাকে করে দেবো। আশা করছি 3 থেকে 4-5 মাসের মধ্যে বাদবাকি যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেটাও রেডি হয়ে যাবে। 2018 সালের 4 অক্টোবর প্রায় 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে তীব্র খরা ও অনাবৃষ্টিতে ঝরে পড়ছে আম। এতে ব্যাপক হারে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। খরায় আম ঝরে পড়া রোধে গাছের নিচে সেচ ও উপরে পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। পুরো বাগানে গাছের নিচে পড়ে আছে বিভিন্ন আকারের আম। আর কয়েকদিন পরে এসব আম বাজারজাতের কথা ছিল, কিন্তু গত 1 সপ্তাহের তীব্র তাপদাহ ও খরার কারণে ঝরে পড়েছে ফলগুলো। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানের এমন চিত্র। গভীর নলকূপ বসিয়ে বাগানে সেচ দিতে গিয়ে দেখা গিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। চলতি মৌসুমে প্রায় 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে তুলনামূলক গুটি কম এসেছে। চাষিরা জানান, এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির। মৌসুমের শুরুতে মুকুল ও এখন খরায় আমের গুটি ঝরে পড়ায় ক্ষতির আশঙ্কা তাদের। অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এমনকি আমের আকার ছোট হতে পারে শঙ্কা চাষিদের। অনাবৃষ্টির কারণে আমাদের যেহেতু আমের গুটি ঝরে যাচ্ছে, আমাদের ফলনের একটা শঙ্কা কাজ করছে ভিতরে। অতিরিক্ত খরার কারণে প্রত্যেকটা গাছের গোড়া ফেটে যাচ্ছে। খরা হয়ে যে খরা থাকতে গেলে আমের ফলন একটু বিপর্যয় হবে, আম ছোট হয়ে যাবে, বড় হবে না। অনাবৃষ্টির জন্য সেচ দেওয়া লাগতেছে, তারপরে স্প্রে করা লাগতেছে, এগুলো এক্সট্রা একটা খরচ হচ্ছে যারা আম চাষ করছে আর কি আমাদের মতো। তো এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি, যে আমের দামটা তখন ডেফিনেটলি বেড়ে যাবে। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে অতিরিক্ত সেচ ও আমে পানি স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়াও ইউরিয়া মিশ্রিত পানি ব্যবহারের তাগিদ গবেষকদের। নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ,
চাঁপাইনবাবগঞ্জ। আগামী ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামাবাদ। পর্যটক হত্যার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে এখনও কোনো প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলেও দাবি করা হয়। এর আগে মঙ্গলবার ভারতীয় সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আশঙ্কার মধ্যে সংকট নিরসনে দুই দেশের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভিসা বাতিল, আকাশসীমা নিয়ন্ত্রণ থেকে শুরু করে পানি বন্টন চুক্তি প্রত্যাহার, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। বিশ্ব নেতারা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানালেও তাতে কান দিচ্ছেন না তারা। এরই ধারাবাহিকতায় এবার পর্যটক হত্যার ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে হওয়া এক বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়। পাকিস্তান পুনরায় ঘোষণা করছে ভারতের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন থাকতে হবে যে উত্তেজনার পরিণতি সহ তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে। জাতি নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সব মূল্য চুকাতে প্রস্তুত। এছাড়াও পর্যটক হত্যার ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে এখনো কোনো প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে দাবি ইসলামাবাদের। এ অবস্থায় দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা, রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিংয়ের নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখিয়ে আদায় করছে অর্থ, নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে 11টি ফ্লাইটে গেলেন প্রায় 4,500 জন। দিনে রাতের অনেক সবসময় মশা, মানে বসে থাকা যায় না এক জায়গাতে। দিনের বেলাতেও আমাদের হয় কয়েল জ্বালিয়ে, না হলে মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়তে বসতে হয়। এত যে মশার অত্যাচার, তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে হোক আর কর্পোরেশনের পক্ষ থেকে হোক এদের কোনো ওষুধপাতি কোনো কিছু ব্যবহার হয় না। কোটি কোটি টাকা খরচ করেও ফলাফল শূন্য, উল্টো বেড়েছে উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজশাহীবাসী, লার্ভা ধ্বংসে নতুন ওষুধ কেনার কথা জানায় সিটি কর্পোরেশন। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।